প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন শুরু করছি 22তম অংশ। এদের চরিত্র সম্পর্কে জানা আছে ওর, হাড়ে হাড়ে চেনে সবাইকে। এলাকায় বেলেজারদের দাপট আবার শুরু হবে 10 মিনিট পর থেকে। প্লাজা সেলুনের বাইরে ঘোড়া থামালো কিং। স্যাডল ছেড়ে উঠে গেল পোর্সে। ঘোড়াকে রেইলের সঙ্গে বাঁধবার ঝামেলায় গেল না। মুক্ত লাগাম ঝুলতে থাকলো। রেইলের সঙ্গে বাঁধা প্রকাণ্ড কালো ঘোড়াটার উপস্থিতি সাক্ষ্য দিচ্ছে ভেতরে রয়েছে ওর টার্গেট, জন ক্যালকিন। কিন্তু তারপরও সঙ্গে সঙ্গে ঢুকলো না। জানালা দিয়ে ভিতরে পলকের দৃষ্টি ফেলতে যা জানা দরকার ছিল জানা হয়ে গেল। পুরো সেলুনে এ মুহূর্তে মাত্র 5 জন খদ্দের রয়েছে, যার 4 জন এক টেবিলে বসে পোকার খেলছে, আর পঞ্চম জন অর্থাৎ জন ক্যালকিন বারের উপর ঝুঁকে পড়ে গল্প করছে রোজা মেলিনের সঙ্গে। সিপি ফোরম্যানের কি এক কথায় হেসে গড়াগড়ি খাচ্ছে রোজা। দেখেই মাথায় রক্ত চড়ে গেল কিংয়ের। মার্শালের বলা কথাটা মনে পড়তে দাঁতে দাঁত চাপল। হারামজাদা প্রথম থেকেই রোজার দিকে দৃষ্টি দিয়েছে, মনে মনে ভাবল কিং। আর রোজাও কি কারণে তাকে পাত্তা দেয় আল্লাহ মালুম। ক্যালকিনের প্রতি বিদ্বেষ বা আক্রোশ এখন ঘৃণায় পরিণত হয়েছে। অনুভব করল কিং বেলেজার ওর সারা জীবনে আর কোনো মানুষের কাছে এভাবে হেরে যায়নি। পার্কার বা সিপিকে যেমন কবজার মধ্যে আনা যায়নি, তেমনি লুসের ব্যাপারে ওর ব্যর্থতার নেপথ্যেও ক্যালকিন রয়েছে। একের পর এক চাল ব্যর্থ করে দিয়েছে সে। এই একটা লোকের সামনে পড়ে বেলেজারদের সমস্ত দক্ষতা বা সামর্থ্য অপর্যাপ্ত বলে প্রমাণিত হয়েছে। ক্যালকিনকে শায়েস্তা করা যায়নি। কোনো না কোনোভাবে ঠিকই জাল কেটে বেরিয়ে গেছে সে। অথচ ক্যালকিন এখানে আসবার আগে কি দুর্দণ্ড প্রতাপই না ছিল বেলেজারদের। পার্কাররা কখনো কখনো বিরোধিতা করেছে বটে, কিন্তু তা তেমন ক্ষতিকর ছিল না। বিভীষণ ও শত্রুকে বিনাশ না করা পর্যন্ত আদপে কোনো কিছু প্রাপ্তির সম্ভাবনা নেই বললে চলে। এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বুনো পশুর মতো জ্বলন্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকল কিং বেলেজার। আক্রান্ত ও আহত বাঘের মতো কোণঠাসা মনে হচ্ছে ওর নিজেকে। উন্মাত্ত জেদ, আক্রোশ বা প্রতিহিংসা ছাড়িয়েও ব্যক্তিগত অহংকার টনটনে হয়ে উঠেছে এখন। শত্রুকে নিকেশ করা একমাত্র ধ্যান জ্ঞানে পরিণত হয়েছে। দুনিয়ার কোনো ব্যাপারেই আর আগ্রহ নেই, অন্তত শত্রুর বিনাশ হওয়া পর্যন্ত। বাকি সব অর্থহীন মনে হচ্ছে। এ ব্যাপারে চরম আপোষহীন ও এর কমে বা বিনিময়ে কোনো কিছুতে সন্তুষ্ট হবে না। রোজা মেলিনের অপূর্ব মুখ, ঝলমলে রেশমি কালো চুল, বুদ্ধিদীপ্ত ও মায়াবী চোখ, লোভনীয় অধর বা মসৃণ গালকে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে এখন। ঈর্ষায় ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, যেন ক্রিয়া করছে নির্জলা অ্যাসিড। উন্মাত্ত ঘৃণায় এমনিতেই অস্থির ছিল, এখন ঈর্ষার অনলে পুড়ছে দাবানলের মতো। সারা শরীরে তার অস্তিত্ব অনুভব করছে কিং। সামান্য যাও বা দ্বিধা বা সংশয় ছিল, তা উবে গেছে। ঝটিতি হোলস্টার থেকে 2 পিস্তল তুলে নিল কিং। তারপর লাথি মেরে খুলে ফেলল বাট উইং দরজা। উদ্যত পিস্তল হাতে ভিতরে ঢুকল। মাথায় হাত তোলো সবাই, কর্কশ্বরে নির্দেশ দিল কিং। দ্বিতীয়বার কিন্তু বলবো না। পোকার টেবিলে বসা লোকগুলো দরজার দিকে তাকানোর আগেই বিনা প্রশ্নে নির্দেশটা তামিল করল। কণ্ঠ শুনেই এরা চিনে ফেলেছে কিং বেলেজারকে, এবং এও জানে খেপে গেলে কতটা হিংস্র ও
বেপরোয়া হতে পারে সে। জন মাথার উপর হাত তুলেছে। খুনে মানসিকতা নিয়ে সামনে দাঁড়ানো পিস্তলধারীর সঙ্গে তর্ক করা চলে না, বরং নির্দেশ তামিল করা উচিত। কিন্তু নির্দেশটায় আমল দেয়নি রোজা। বাড়ির পিছনে নিজের জায়গা থেকে সামান্য সরে গিয়ে কিংয়ের মুখোমুখি হলো। পরিষ্কার বিস্তৃষা আর অসন্তোষ ফুটল চোখে। লো কাট ব্লাউজ আর খাটো স্কার্টের ড্রেসে রোজাকে আকর্ষণীয় দেখালেও এ মুহূর্তে তা কিংয়ের তীব্র রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্য সময় হলে ফর্সা ও মসৃণ উন্মুক্ত কাঁধ এবং শৈল্পিক গোড়ালি দেখে আপ্লুত হতো, কিন্তু এখন রীতিমতো ক্ষেপে গেল। নতুন প্রেমিকের জন্যে দেখছি তৈরি হয়ে এসেছ। তীব্র চিলেশ আর বিদ্বেষ ঝরে পড়ল কিংয়ের কণ্ঠে। একটা দিনও বেহুদা নষ্ট করনি। নতুন কোনো প্রেমিক জোগাইনি আমি, শীতল স্বরে বলল রোজা। সত্যি কথা হচ্ছে পুরানো কেউই ছিল না। কিছু কিছু মুহূর্তে অবশ্য মনে হয়েছিল যে প্রেমে পড়েছি, কিন্তু যখন বাস্তবতা দেখলাম, অর্থাৎ একটা রাঞ্চের তত্ত্বাবধায়ক হতে যদি নিজস্ব রুচি বা পছন্দের সঙ্গে আপোষ করতে হয়, মিথ্যুক কুত্তাটা তাহলে এই সবক দিয়েছে তোমার কানে? বিস্ফোরিত হলো কিং। রোজার কথা শেষ করতে দেয়নি। তোমার ব্যাপারে কারো সঙ্গে আলোচনা করিনি আমি, ফের মৃদুস্বরে বলল প্লাজা মালিক। আর আমাকে কারো সবক দিতে হবে না। হবে কেন? আমি কি কচি খুকি যে বুঝবো না? আমাকে কি মনে করো এত বড় আর কঠিন একটা ব্যবসা চালাই ন্যূনতম বিবেচনা বা বুদ্ধি ছাড়াই? সময় ক্ষেপণের চেষ্টা চালাচ্ছে রোজা মেলিন। আকস্মিক যদি কিছু ঘটে যায়, সেক্ষেত্রে হয়তো কিংয়ের ভয়ঙ্কর ইচ্ছে বাস্তবে রূপ নেবে না। কারণ প্লাজায় ঢুকবার সঙ্গে সঙ্গে কিংকে দেখেই ও বুঝে গেছে ক্যালকিনকে খুন করতে এসেছে। সার্কেল বি বসের চাহনি, শক্ত চোয়াল, তাচ্ছিল্যের ভঙ্গিতে বেঁকে যাওয়া ঠোঁট আর মারমুখী ও খুনে মানসিকতা জানান দিচ্ছে ওর অনুমান নির্ভুল। সামান্য ঝুঁকে দাঁড়িয়েছে, যে কোনো পরিস্থিতির জন্যে তৈরি। টিগারে চেপে বসেছে আঙুল। জোড়া পিস্তল এখানে শুধু তারই একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। সিপির সঙ্গে রেশারেশির খেলায় প্রতি পদে পদে যার কাছে মার খেয়েছে, সেই লোকটাই যদি শেষ পর্যন্ত ওর পছন্দের মেয়েটিকে দখল করে বসে, অন্তত তাই মনে করছে কিং বেলেজার। কিভাবে সহ্য করবে? সব সহ্য করলেও এটা মেনে নিতে পারেনি কিং, বরং ক্যালকিনের সঙ্গে রোজাকে অন্তরঙ্গ ভঙ্গিতে কথা বলতে দেখে মাথায় রক্ত চড়ে গেছে। এখন একটা লাশ চাই ওর, ক্যালকিনের লাশ। সুদা আসলে সব পুষিয়ে নেবে। সব দেনা পাওনা চুকে যাবে যদি ক্যালকিনের লাশ ফেলে দিতে পারে। টিগার টেনে দিতে যাবে। রোজা মেলিনের শীতল কণ্ঠে নিরস্ত হলো কিং বেলেজার। কিং, হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, নয়তো বেহেড মাতাল হয়ে আছো, বলল রোজা। নইলে যে শহরের প্রতিটি মানুষ এখন বিরুদ্ধে, সেখানে পা রাখবার দুঃসাহস তোমার হবে কেন? বলো কি, আমি হচ্ছি কিং বেলেজার, আজীবন এই শহর শাসন করেছি, এখনো বা ভবিষ্যতেও করব। আমার সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস কারো আছে? রাজ্যের তাচ্ছিল্য ঝরে পড়ল কিং বেলেজারের কণ্ঠে। অর্থপূর্ণ দৃষ্টিতে চার প্রকার খেলোয়াড়ের দিকে তাকালো সে, কিন্তু কারো দুঃসাহস হলো না। পিস্তল হাতে কিং কতটা ভয়ঙ্কর হতে পারে জানা আছে ওদের। এ মুহূর্তে তো স্বয়ং ইবলিশের আসর হয়েছে ওর তার উপর। সেপ কাট হয়ে গেছে এরা, টু শব্দ সরছে না মুখে। একটা বেফাস বাক্য কিংবা ক্ষীণ নড়াচড়া তৎক্ষণাৎ দু তিনজনের মৃত্যু ডেকে আনতে পারে। পাথুরে মূর্তির মতো এক জায়গায় অনড় বসে আছে চারজন।
তোমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ব্যতিক্রম, ঠান্ডা ও নির্লিপ্ত স্বরে বলল রোজা মেলিন, যাকে তুমি সমান সুযোগ দিতে নারাজ। আদপে অমন পরিস্থিতি তৈরি হলে তুমি হয়তো পালিয়ে যাবে। মাখনে যেন ছুরি চালানো হয়েছে। একেবারে থমকে গেছে কিং বেলেজার। আর যাই হোক, রোজা মেলিনের মুখে এমন কথা শুনবে বলে ভাবেনি। কিন্তু মুহূর্তখানেক পর নিজেকে ফিরে পেল সে। ক্রুব্ধ স্বরে গাল বকল প্লাজা মালিককে, চোপাটা বন্ধ করো সেনান সেনালমাগি, নইলে নাগরের সঙ্গে তোকেও পরপারে পাঠিয়ে দেব। তুমি এসবের বাইরে থাকো মিসেস মেলিন, প্রায় অনুনয়ের সুরে বলল জন। বুঝতে পারছে অযথা বিব্রত হচ্ছে মহিলা, বিশেষ করে কয়েকজন পুরুষ এবং তার নিজেরই কর্মচারীদের সামনে। আরও একটা কাজ করবে, এখান থেকে সরে যাও, নইলে গুলিও লাগতে পারে তোমার গায়ে। কিংয়ের মাথার ঠিক নেই, ক্ষেপে গিয়ে হয়তো এলোপাথারি গুলি শুরু করতে পারে। জনের কণ্ঠ একেবারে শান্ত, অনুত্তেজিত, গম্ভীর চাহনিতে অনুরোধ ও চাপ, যেন ওর কথা মতো কাজ করে মিসেস মেলিন। মুখে বললেও বাস্তবে কথাটা বিশ্বাস করে না জন। এলোপাথারি গুলি করবে কিং, কিন্তু চায় রোজা কথাটা বিশ্বাস করুক। তাহলে ভয়াবহ বিপদের আশঙ্কা থাকে না। দুই পুরুষের গোলাগুলিতে পড়ে একজন নিরীহ মহিলা প্রাণ হারাবে, এটা ভয়াবহ অন্যায়। পিস্তলের জাদুকর বলা চলে কিং বেলেজারকে। এত কাছ থেকে কিংবা তিরিক্ষি মেজাজে থাকলেও লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই। যেভাবে কিংয়ের হাতে ঘা দিয়ে চলেছে রোজা, ক্ষেপে গিয়ে তাকেই গুলি করে বসতে পারে কিং। এ মুহূর্তে তার পক্ষে সবই সম্ভব। সর্বশান্ত হওয়ার দ্বার প্রান্তে এসে পড়েছে সে। মরিয়া একজন মানুষের মতো উদ্ভ্রান্ত ও বেপরোয়া হয়ে পড়েছে, যে কোনো মূল্যে শত্রু সর্বনাশ করতে বদ্ধপরিকর। এ ধরনের মানুষই সবচেয়ে বেশি বিপজ্জনক। এরা না পারে নিষ্ক্ষতি বা ঝুঁকির সম্ভাবনা বিচার করতে, না পারে পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ করতে। বেশিরভাগ ক্ষেত্রে হুজুগে বা আকপাস না ভেবেই চূড়ান্ত সর্বনাশ ঘটিয়ে বসে। মাথা ঠান্ডা থাকলে যা আদপে ঘটত না। নিজের সম্ভাবনা বিচার করছে জন, প্রায় শূন্যের কোঠায়। কিন্তু যতই ক্ষেপে থাকুক, এমনকি ট্রিগার টিপে দেওয়ার সময় তার হাত কাঁপলেও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম। নেহাত ভাগ্য পারে ওকে বাঁচাতে। মাত্র 30 গজ দূর থেকে কোনোভাবেই মিস করবে না কিং বেলেজার। অব্যর্থ তার নিশানা। সবচেয়ে বড় কথা, জনকে প্রায় নিরস্ত্র বলা চলে। হোলেস্টারের জোড়া পিস্তল আছে বটে, কিন্তু কার্যত ওগুলো কোনো কাজে আসছে না। উঁচিয়ে রাখা পিস্তলের বিরুদ্ধে করে জেতা সম্ভব নয়, যদি না প্রথমবার মিস করে প্রতিপক্ষ। শুধু তাহলেই ওর সম্ভাবনা তৈরি হবে। উদ্বিগ্ন মুখে জনের দিকে চেয়ে আছে রোজা। মনে যতটা দুশ্চিন্তা, তার খুব কমই প্রকাশ পাচ্ছে। অস্থির ও অসহায় বোধ করছে ও। সেফ দাঁড়িয়ে থেকে একটা খুন দেখতে হবে, ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারছে না। এক হিসাবে নিরস্ত জনকে গুলি করবে কিং, ঠান্ডা মাথায় খুনি বলা যায়। কিন্তু জনের দুশ্চিন্তা রোজা মেলিনের নিরাপত্তা নিয়ে। কিংকে বিশ্বাস নেই। ঘৃণা ও বিদ্বেষে দগ্ধ, ঈর্ষায় অন্ধ, আর নানা ঘাত প্রতিঘাতে বিক্ষত মানুষটা দুনিয়ার সমস্ত রীতিনীতির ঊর্ধ্বে চলে গেছে। কেবল মৃত্যুই তাকে মুক্তি দিতে পারে। কিন্তু নিজে মরবার আগে নির্ঘাত দু একজনকে সঙ্গে নিয়ে যাবে সে। সেক্ষেত্রে মেয়ে বলে খাতির করবে না রোজাকে, বরং মহিলার প্রতি বিদ্বেষ কোনো অংশে কম নয় বলে তেমন একটা অঘটন ঘটিয়ে ফেলাও বিচিত্র হবে না। মৃত্যুর নৈকট্য টের পেলেও জনের এ মুহূর্তে চিন্তা রোজা মেলিনকে
অক্ষত অবস্থায় রাখা। প্রায় একই চিন্তা প্লাজা মালিকের মনেও। প্রাণ চাঞ্চল্যে ভরা এমন নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ, কর্মঠ ও আপোষহীন মানুষ কখনো দেখেনি রোজা। অথচ কতই বা বয়স, এত অল্প বয়সে এভাবে ঝরে যাবে, তাও কিং বেলেজারের মতো শয়তানের জিঘাংসার অসহায় বলি হয়ে হওয়া উচিত নয়। জন ক্যালকিনকে বাঁচানোর চেষ্টা করা উচিত ওর। সেজন্যে অস্ত্র ধরতে হবে না, জানে রোজা। হুইটির মতো চালু পিস্তলবাজকে অনায়াসে হারিয়ে দেয়া মানুষটির দরকার। একটা সুযোগ যাতে ড্র করতে পারে সে। এমনকি উদ্যত পিস্তলের মুখেও হয়তো হারিয়ে দিতে পারে শত্রুকে। সেজন্য একটা ডাইভারশন দরকার। কোনোভাবে যদি কিংকে বিভ্রান্ত বা অন্যমনস্ক করা যায়। পাগলামি করো না কিং, অনুরোধ করল রোজা। এভাবে যদি জনকে মেরে ফেলো তুমি, আইনের দৃষ্টিতে নিশ্চয় খুন হবে সেটা। কারণ জনের হাতে অস্ত্র নেই। তার চেয়ে বরং চলে যাও। যেখানেই বলবে আমিও তোমার সঙ্গে যাব। তুমি যা বলবে তাই করব। তোমার দাসী হয়ে যাব। হো হো করে হেসে উঠল কিং। ভারী মজা পেয়েছে রোজার কথায়। জনের উদ্দেশ্যে ভুকুটি করল সে। মজে গেছে ও তোমার মধ্যে। নধর শরীরের বিনিময়ে তোমাকে বাঁচাতে চাইছে। হা, মেয়ে মানুষ, বিশ্বাসঘাতিনী। এদের হাড়ে হাড়ে চিনি আমি। না রোজ, জনের প্রতি তোমার যতই অনুরাগ থাকুক, অত অল্পতে সন্তুষ্ট নই আমি। ওর প্রাণ কিনতে পারলে না। বুঝলে ক্যালকিন, তুমি মরবে। উদ্যত পিস্তলের নলের দিকে তাকালো জন। এমন পরিস্থিতিতে আগেও পড়েছে। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সামাল দিয়েছে পরিস্থিতি। মোটেও ভয় পাচ্ছে না। তুমি আসলে একটা কাপুরুষ কিং, মৃদুস্বরে বলল। দেরি করছো কেন? গুলি করো। খুনির চোখের দিকে নিষ্পলক চেয়ে রয়েছে জন। জানে মোক্ষম সময় প্রায় সমাগত। চোখ মনের কথা বলে, বিশেষ করে এমন মুহূর্তে। নিজের তৈরি করে নিজেকে তৈরি করে ফেলেছে ও। যে শেষ চেষ্টা চালাবে বলে প্রস্তুতি নিয়ে রেখেছে। ঝাঁপ দেবে সামনে। যদি কোনোভাবে নিক্ষিপ্ত বুলেট এড়ানো যায়। যদিও বেলেজারের মতো চালু ও শেয়ানা পিস্তলবাজের গুলি এভাবে ঝাঁপিয়ে পড়ে লক্ষ্যভ্রষ্ট করে দেওয়ার সম্ভাবনা হাজারে এক ভাগ। অসহায়ভাবে দাঁড়িয়ে থেকে গুলি খাবে কেন? সবচেয়ে বড় কথা, গুলি লাগলেই সে সঙ্গে সঙ্গে খুন হয়ে যাবে তার নিশ্চয়তা কি? বরং তার সম্ভাবনাই কম। কোনো একদিকে যদি সরে যেতে পারে, আহত অবস্থায়ও ওর পক্ষে ড্র করা সম্ভব। আর ড্র করা মাত্র পাল্টা গুলি করতে পারবে। সার্কেল বে বসের প্রতি নির্জলা বিস্তৃষা বোধ করছে জন। আদপে সব অত্যাচারীর চরিত্রই এক। এরা নিজেদের দুঃসাহসী মনে করে, আসলে যা আপেক্ষিক। দুর্বলের সামনে সাহস দেখায়, আর সবলের সামনে অন্যায় সুযোগ নিতে সামান্য কুণ্ঠাও বোধ করে না। প্রাণের ঝুঁকি নেয় না কখনো। জনকে হয়তো ড্রতে হারিয়ে দিতে পারবে, কিংবা নিশানায়ও, কিন্তু ঝুঁকি নিতে নারাজ। হুইটি বা রেমনের মতো চারিত্রিক দীর্ঘতা নেই তার মধ্যে। শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর হিম্মত নেই, যেখানে সমান সমান সুযোগ থাকে। অনিশ্চয়তা নিয়ে ডুয়েল লড়বার জন্যে যেমন বুকের পাটা লাগে, তেমনি দরকার হয় ইস্পাত দীর্ঘ নার্ভেরও। এমন পরিস্থিতিতে বোঝা যায় একজন লোক কতটা সাহসী বা দীর্ঘচেতা, কিংবা কতটা চাউর চাপ নিতে পারে। কিং বেলেজারের চাউনিতে মোক্ষম সময়ের আভাস পেয়ে গেল জন। অশুভ ঝিলিক দেখা গেল চোখে। লম্বা একটা নিঃশ্বাস নিল সে। কি জানো ক্যালকিন, শেষ হাসিটা আমি হাসব, হিংস্র সুরে বলল কিং। নিশ্চয় বুঝতে পারছো কিভাবে তোমাকে নিকেশ করলাম। সেটা বড় ব্যাপার নয়, বরং কাজ সারাই হচ্ছে আসল কথা। এখন যদি আমার মৃত্যুও হয়,
একটুও দুঃখ থাকবে না। পরপরই ট্রিগার টানল সে। কিন্তু এ কয়েক মুহূর্তের ব্যবধানে অন্য একটা ঘটনা ঘটে গেছে। জনের দিকে অতিমাত্রায় মনোযোগ দেওয়ার কারণে খেয়াল করেনি কিং। সার্কেল বি বসের অজান্তে জনের দিকে কয়েক কদম সরে গেছে রোজা মেলিন। কিং গুলি করতে যাচ্ছে বুঝতে পেরে প্রায় ছুটল। একই সঙ্গে চিৎকার জুড়ে দিয়েছে, না, তুমি এভাবে ওকে খুন করতে পারো না। ছুটান্ত অবস্থায় বুলেটটা আঘাত করল রোজার দেহে। হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল ও। থাবা দিয়ে ওকে ধরল জন। বন্ধ জায়গায় পিস্তলের ভয়াবহ গর্জনের পরপরই চওড়া ফ্লাইং প্যানে বৃষ্টির বড় ফোঁটা পড়বার যেমন শব্দ হয়, তেমনই একটা শব্দ হলো। স্তম্ভিত দর্শকরা দেখল জনের কোলে ঢলে পড়ল প্লাজা মালিক। একেবারে পাথর হয়ে গেছে কিং বেলেজার। এমন কিছু ঘটবে সে নিজেও ভাবেনি। কাঙ্ক্ষিত নারী তারই বুলেটে বিদ্ধ হয়েছে, অথচ শত্রুকে খুন করতে চেয়েছিল। পোকার টেবিলের দিক থেকে আসা ক্রুব্ধ চিৎকার ওকে বিপদের আশঙ্কা জানান দিল। নিজেদের প্রাণ নিয়ে এখন আর চিন্তিত নয় এরা, বরং চোখের সামনে মহা অন্যায় ঘটতে দেখে সাহসী হয়ে উঠেছে। জটিতি সেদিকে ঘুরল কিং। দ্রুত দুটো গুলি পাঠিয়ে দিল সেফ অনুমানের উপর। ফলাফল দেখবার আশায় থাকল না। নিজের বিপদ 16 আনায় উপলব্ধি করতে পারছে। গুলির শব্দে ছুটে আসবে কৌতূহলী শহরবাসী। খেপে যাবে নিমেষে। যখন জানবে ওদের অতি প্রিয় রোজা মেলিন খুন হয়েছে। এমনিতে বেলেজারদের যতই ভয় পাক, এখন একাট্টা হয়ে যাবে এরা। ধরতে পারলে কিং বেলেজার কেন, কাউকেই ছাড়বে না। এ ধরনের অপরাধের নগদ শাস্তি দিয়ে ফেলে উন্মত্ত মব দ্বারে কাছের কোনো কটনুডে লটকে দেয়। হুজুগে ও ক্ষিপ্ত শহরবাসী কাউকে খাতির বা পরোয়া করবে না। বিস্ময় বা বিমূঢ়তা কেউ কাটিয়ে উঠবার আগেই ঘুরে দাঁড়ালো কিং। তারপর এক ছুটে বেরিয়ে এলো সেলুন থেকে। পলকের জন্যে একবার তাকিয়েছে জন আর রোজার দিকে। প্লাজা মালিকের মাথা কোলে নিয়ে বসে পড়েছে সিপি ফোরম্যান। কিংয়ের জন্যে স্বস্তি ও সুখের বিষয় সময় মতো স্বকীয় হতে পারেনি সে, বরং রোজাকে সামাল দেয়াকে প্রথম কর্তব্য বলে মনে করেছে। বেরিয়ে এসে ছুটতে ছুটতে ঘোড়ার পিঠে চলল সে। তারপর তুফান বেগে ঘোড়া ছুটিয়ে দিল। সেলুনে রোজা মেলিনের শিওরে হাঁটু গেড়ে বসেছে জন। কোলে তুলে নিয়েছে মেয়েটির মাথা। কণ্ঠার হাড়ের কয়েক ইঞ্চি নিচে হৃৎপিণ্ডের সামান্য উপরে গেঁথেছে বুলেট। ক্রমে রক্তশূন্য হয়ে আসছে রোজার মুখ। পলকের দেখায় জন বুঝে গেছে লাভ হবে না, বড়জোর কয়েক মিনিট টিকবে। চোখ মেলে তাকালো রোজা। অদ্ভুত একটা ব্যাপার, অথচ আমি প্রথম থেকে জানতাম কিংয়ের হাতে আমার সর্বনাশ হবে। ফিসফিস করে বলল, কথা বলতে আয়াস লাগছে। আমার জন্যে দুঃখ করো না জন, তুমি খুব ভালো মানুষ। কণ্ঠ কেঁপে গেল ওর, দম আটকে গেল যেন। হাসতে চেষ্টা করল, কিন্তু প্রয়াসটা অন্যদের জন্য সেফ অসহায়ত্ব ও বেদনার কারণ হয়ে দাঁড়ালো। মেয়েরা আসলে খুব বোকা, আর সেটা বুঝতেও পারে না, বিশেষ করে সময় থাকতে। বিষম খাওয়ার মতো ঝাঁকি খেল রোজার দেহ। বিদায় জন, ছেলেদের আমার পক্ষ থেকে বিদায় জানিও। আরো কিছু বলতে চেয়েছিল বোধহয়, কিন্তু বলা হলো না। শেষ কথাগুলো একেবারে অস্পষ্ট হয়ে গেল, প্রায় বোঝাই যায় না। জনের কোলে নেতিয়ে পড়ল মাথাটা। এইমাত্র ওর দিকে তাকিয়ে থাকা চোখ দুটোর দৃষ্টি প্রাণহীন হয়ে পড়ল। জন যখন উঠে দাঁড়ালো, ওর মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। কণ্ঠটা অস্বাভাবিক ও অচেনা শোনালো। কণ্ঠটা অস্বাভাবিক ও অচেনা শোনালো। অন্য বারকিপের দিকে ফিরে বলল, ওর সৎকারের ব্যবস্থা করো।
আমি কিং এর পিছনে যাচ্ছি। এখন আর ছেড়ে দেওয়া যায় না তাকে। দ্রুত পায়ে সেলুন থেকে বেরিয়ে গেল ও। আশা করছি হারামিটার উপযুক্ত ব্যবস্থাই করবে ক্যালকিন। প্রত্যাশা করল এক খেলোয়াড়। তার ডান হাতটা অথর্বের মতো ঝুলের আছে। কিংয়ের গুলি মাংস ফুঁড়ে ঢুকে গেছে বাহুতে। কিং যদি অত ফাস্ট না হতো, আমি নিজেই ওকে সায়স্তা করতাম। যত ফাস্ট হোক, ক্যালকিন ঠিকই পাকড়াও করবে ওকে, মন্তব্য করল আরেকজন। ওর মুখটা দেখেছ? এমন খুনে শপথ নিতে কাউকে দেখিনি কখনো। একটা পরামর্শ দেই, বেলেজারের কাছে যদি কেউ পাওনা থেকে থাকো, ওই টাকার আশা ছেড়ে দেয়াই ভালো। বেরিয়ে এসে স্যাডলে চাপল জন। তারপর ঘোড়া ছুটিয়ে দিল উপত্যকার দিকে। কিং বেলেজারকে অনুসরণ করতে সমস্যা হবে না, কারণ একটু দূরে ছুটন্ত একটা ধুলোর মেঘ দেখা যাচ্ছে। উপত্যকা বরাবর প্রাণপণে ছুটছে সে। দূরত্বই এখন তার জীবনের নিরাপত্তা দিতে পারে, আর কিছু নয়। কিং জানে একটা পাসি ধাওয়া করবে তাকে, তাই পাসি গঠন হওয়া পর্যন্ত যতটা সম্ভব উইন্ডি থেকে দূরে সরে যেতে ইচ্ছুক। নিগারকে ছুটিয়ে দিল জন। পিছনে শহরে হুলস্থুল পড়ে গেছে। ছুটে আসছে লোকজন। সবার লক্ষ্য প্লাজা সেলুন। জানালা দিয়ে উকি দিচ্ছে কেউ কেউ। চিৎকার করে জানতে চাইছে কি ঘটেছে। জন শহর ত্যাগ করবার 10 মিনিট পর অন্তত 20 জনের একটা দল পিছু নিল। সবাই সশস্ত্র। মার্শালকে জানানোর তাগিদ বোধ করেনি এরা। নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। রোজা মেলিন ওদের খুব পছন্দের মানুষ ছিল। স্বভাবতই কিং বেলেজারকে উচিত সাজা দিতে আগ্রহী মানুষের অভাব পড়েনি, কিংবা সিদ্ধান্ত নিতেও দেরি হয়নি। সেফ অস্ত্র ও ঘোড়া জোগাড় করতে যা দেরি। পরপরই ওরা যাত্রা করেছে। যন্ত্রের মতো এগিয়ে চলেছে জন। মাথা ঠিক কাজ করছে না। একটু আগে ঘটে যাওয়া ঘটনা বজ্রহতের মতো বিমুগ্ধ করে দিয়েছে ওকে। সামলে নিতে পারেনি। এমন অনর্থক মৃত্যু কেই বা আশা করে। শূন্যতা বোধ করছে। ফাঁকা লাগছে মাথার ভিতরটা। ছেলেবেলার একটা ঘটনা মনে পড়ল। অপূর্ব সুন্দর বনফুল ফুটেছিল বনে। প্রতিবেশী এক ছেলেকে দেখলো লাঠি দিয়ে পিটিয়ে চলেছে, আর একটার পর একটা ফুল খসে পড়ছে মাটিতে। ফুলের সঙ্গে গাছের কচি ডগাও খসে পড়ছিল। ছেলেটার বিকৃত আনন্দ দেখে কে? অন্তত 20টা গাছ এভাবে আক্রান্ত হলো। গাছে একটা ফুলও থাকলো না। এমন স্বার্থপর মানুষ আর কমই দেখেছে জন। প্রকৃতির উপর অকারণ হিংস্রতা দেখে নিজেকে সামলে নিতে পারেনি ও। প্রতিবাদ করল প্রথমে, কিন্তু এরপর ক্ষেপে গিয়ে পিটালো ছেলেটাকে। এখন মনে হচ্ছে একই ধরনের ঘটনা ঘটেছে উইন্ডিতে। প্রকৃতির এক অবিচ্ছেদ্য উপাদানকে অকালে কেড়ে নেওয়া হয়েছে, যার আদেও কোনো প্রয়োজন ছিল না। চৌহদ্দিতে খুব কম লোক পাওয়া যাবে যে রোজা মেলিনকে অপছন্দ করত, বরং তাকে রীতিমতো সমীহ ও শ্রদ্ধা করত কেউ কেউ। নিষ্ঠুরতার চূড়ান্ত প্রদর্শন করেছে কিং বেলেজার, এবং এর পরিণতিতে যথাযথ শাস্তি তার পাওনা হয়েছে। জন ঠিক করেছে পাকড়াও করবে তাকে, উইন্ডিবাসীর কাছে নিয়ে আসবে। তারপর তারাই ঠিক করবে কি শাস্তি দেওয়া যায়। এটাই হবে যথোপযুক্ত বিচার। কাজটা করতেই হবে আমাদের, নিক। ঘোড়ার উদ্দেশ্যে মৃদুস্বরে বলল। সেজন্যে দুনিয়ার অন্য প্রান্তে যেতে হলেও যাব। কান খাড়া করল প্রকাণ্ড ঘোড়াটা। নিজের দায়িত্বের প্রতি পুরো মনোযোগী হলো। খুব কমই ইচ্ছে মতো ছুটবার সুযোগ পায় ওটা, তবে এখন পেয়েছে। মনিবকে দেখিয়ে
দেখিয়ে দেবে, যদিও কখনো টানা খাটায় ওকে, কিন্তু অত্যাচার করে না এবং নিজের আরামের আগে বরং ঘোড়ার কথা চিন্তা করে। চামড়ার নিচে সবল পেশির কাজ শুরু হলো, যেন কর্মক্ষম পিস্টন দীর্ঘ পদক্ষেপে ক্লান্তিহীন এগিয়ে চলল। ধীরে ধীরে হলেও ক্রমে দূরত্ব কমাতে শুরু করলো নিগার। জন জানে সামর্থ্যের সবটা প্রয়োগ করেনি ঘোড়াটা, বরং কিছু অবশিষ্ট রেখে দিয়েছে, গতিও পুরোপুরি কাজে লাগায়নি। এমনও হতে পারে ও কাছাকাছি গেলে হয়তো প্রাণপণে ঘোড়া ছোটাবে কিং বেলেজার। সেক্ষেত্রে নিগারের বিদ্যুৎ গতি কাজে লাগবে, মোক্ষম অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে। এখনই যদি ক্লান্ত হয়ে পড়ে ঘোড়াটা, তখন তা হলে ছুটতে পারবে না। উপত্যকার সমতল মেঝের বুক চিরে নাক বরাবর সার্কেল বির দিকে চলে গেছে টেইলের প্রথম কয়েক মাইল। কিছুক্ষণের মধ্যে কিং বেলেজার টের পেয়ে গেল কেউ অনুসরণ করছে। ঘাড় ফিরিয়ে পলকের জন্য পিছনে তাকালো সে। বুঝে গেল ধাওয়া করে আসা লোকটা কে হতে পারে। ওই প্রকাণ্ড কালো ঘোড়াটা আর কারো হতে পারে না। মনে মনে তীব্র খিস্তি করল সে। টেইল নির্বাচনে ভুল করে ফেলেছে। এত খোলামেলা পথ ধরে আসা ঠিক হয়নি। শহর ছেড়ে আসবার সময় হতছাড়া ঘোড়াটার বাঁধন খুলে দিয়ে আসেনি কেন? নিজের উপর বিরক্তি ঝাড়ল কিং। কিংবা গুলি করে আসলেও তো হতো। কারণটা জানে সে। পালানো এত ব্যস্ত ছিল যে অনুসরণরত কাউকে ঠেকিয়ে দেওয়ার চিন্তা মাথায় আসেনি। চোখ বুঝলে ফুলের মতো সুন্দর মুখটা ভেসে উঠছে মানসপটে। মায়াবী চোখ, অভিযোগ আর আশাহতের যন্ত্রণা। অজুহাত খুঁজে পাওয়ার চেষ্টা চালালো কিং। সেফ দুর্ঘটনা এটা। রোজাকে গুলি করবার কোনো ইচ্ছে আদপে ছিল না ওর। মেয়েটা হুট করে সিপি ফোরম্যানের সামনে এসে দাঁড়াবে, এটা আগাম অনুমান করা সম্ভব ছিল না। আর যখন টিগার টেনে দিয়েছে, শেষ মুহূর্তে ওর কিছু করবারও ছিল না। সেফ বেকুবের মতো চেয়ে থেকেছে। রোজা মেলিনের মৃত্যুতে ওর স্বকীয় কোনো ভূমিকা ছিল না, এ বলে নিজেকে প্রবোধ দিতে পারলেও উইন্ডির কারো কাছে ধোপে টিকবে না যুক্তিটা। ঘোড়া বা গরু চুরির চেষ্টার দায়ে যেখানে ফাঁসি হয়ে যায় লোকের, সেই দেশে মেয়ে মানুষকে খুন করা মহা পাপের নামান্তর, এবং এর বিচারে একটাই শাস্তি, ফাঁসি। ধরা পড়া মাত্র সবচেয়ে কাছের গাছে লটকে দেয়া হবে ওকে। এতে কোনো ভুল নেই। রোজা মেলিন একে ছিল সবার প্রিয় পাত্র। উপরন্তু বেলেজার পরিবারের প্রতি পুষে রাখা 2 যুগের ক্ষোভ আর অসন্তোষ মিটিয়ে নেয়ার এমন সুবর্ণ সুযোগ আর পাবে না উইন্ডিবাসী। যদি উন্মত্ত মবও যাত্রা করে থাকে, মোটেও অবাক হওয়ার কিছু নেই। এতদিন বেলেজারদের বিরুদ্ধে আঙুল তুলবার সাহস না হলেও এখন ওরা জানে সার্কেল বির সেই শক্তি বা সামর্থ্য নেই। তাই ওর বিরুদ্ধে মেয়ে মানুষ খুনের অভিযোগ রয়েছে। মনে পড়ল সেলুনে রোজাকে খুনের হুমকি দিয়েছিল। নিজের পিন্ডি চটকাতে ইচ্ছে করছে ওর। এমন আহাম্মকি আর হয়? সেন ঠিকই বলেছিল। স্কার্টের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছে ও। রোজা গুলি খাওয়ার পর এত বিমুগ্ধ হয়ে পড়েছিল যে সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে। জন ক্যালকিনকে অন্তত একটা গুলি করতে পারত। ভস্কট করে ফেলেছে সে। বেলেজারদের মধ্যে শুধু সেই বেঁচে আছে এখন, কিন্তু প্রাণ হাতে নিয়ে এক লোকের ভয়ে ছুটছে। একজন লোক? চকিতে বোধোদয় হলো কিংয়ের। থেমে তার সঙ্গে লেনদেন চুকিয়ে নিলেই তো ল্যাঠা চুকে যায়। ডুয়েলে জন ক্যালকিনকে হারাতে পারবে নিশ্চয়, বিশেষ করে এখন যেহেতু মরিয়া হয়ে পড়েছে ও। ফের পিছনের টেইল নিরীক্ষ করল কিং। কাছে চলে এসেছে কালো ঘোড়াটা, বেশ কাছে। সমস্যার কথা হচ্ছে আরো পিছনে ধুলোর মেঘ দেখা যাচ্ছে।
দ্রুত এগিয়ে আসছে। অজান্তে গালির তুবড়ি ছুটল ওর মুখে। উইন্ডের খরগোশগুলো এখন বাঘে পরিণত হয়েছে। ওদের দেবী রোজা মেলিনের খুনের প্রতিশোধ নিতে ছুটে আসছে। জ্বালা হলো তো দেখছি, বিড়বিড় করে বিরক্তি প্রকাশ করল কিং। ক্যালকিনকে যদি ফেলেও দিই, ততক্ষণে আমাকে নাগালে পেয়ে যাবে ওরা। স্পার দাবিয়ে ঘোড়ার কাছ থেকে বাড়তি গতি আদায় করতে সচেষ্ট হলো ও। মিনিট কয়েক তুফান বেগে ছুটল ঘোড়াটা, কিন্তু একটু পর গতি ধরে রাখতে পারল না। ক্লান্ত হয়ে পড়েছে। দুদিন আগে সার্কেল বি থেকে বিতাড়িত হওয়ার পর কেবল ছোটাছুটির মধ্যে কেটেছে। বিশ্রাম নেয়ার সুযোগ কমই পেয়েছে ঘোড়াটা। পর্যাপ্ত দানা পানিও জোটেনি। টাকা টানা ধকল ও অযত্নের ফল পাচ্ছে এখন। একটু একটু করে দূরত্ব কমিয়ে আনছে কালো ঘোড়াটা। চিকন ঘাম জমছে কিংয়ের কপালে। ওর ঘোড়া ক্লান্ত হয়ে পড়েছে, অথচ অনুসরণকারীর ঘোড়াটা এখনো উদ্দাম বেগে ছুটে আসছে একই গতিতে। শহর থেকে মাত্রই যেন বেরিয়ে এসেছে, অন্তত মাইল 5 পাড়ি দিয়েছে, অথচ ওটার দমে বা গতিতে সামান্য হেরফেরও হয়নি। টানা ছুটে আসছে, যেন যেন যন্ত্র। অজান্তে শিউরে উঠল কিং বেলেজার। যত কঠিন মানুষই হোক, এখন সাহসী হতে পারছে না সে। পালিয়ে যাওয়াই মনস্থ করেছে। উইন্ডি শহর চিরজীবনের জন্য নিষিদ্ধ হয়ে গেল। সার্কেল বি ছেড়ে যেতে হচ্ছে। যাক, বয়স কম, খাটলে অন্য কোথাও ঠিক দাঁড়িয়ে যেতে পারবে। নামধাম পরিবর্তন করে নিলে, কিন্তু তার আগে পিছনে ছুটে আসা শয়তানটাকে খসাতে হবে। ওকে পিছনে নিয়ে কোথাও যাওয়া যাবে না। মরিয়ার চেষ্টায় এর আশু সমাধান খুঁজে পেতে চাইল কিং। ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতে কাছাকাছি দেখতে পেল ক্যালকিনকে। এত কাছে যে চাইলে গুলি করে ফেলে দিতে পারবে ওকে। পাশে অবশ্য পাশে অবশ্য এখনো বেশ দূরে রয়েছে। একবার মনে হলো ক্যালকিন হয়তো গুলি করে বসবে, কিন্তু সেই গুলি এলো না। আশা দেখতে পেল কিং। চট করে হোলস্টার থেকে পিস্তল বের করে করল সে। শূন্যে 3 খোলে 3টা তাজা কার্তুজ ভরল। 0-3 খোলে 3টা তাজা কার্তুজ ভরল। তখনই আবার রোজা মেলিনের মুখটা ভেসে উঠল চোখের সামনে। ধেত্তেরি, ওর কি দোষ ছিল? দোষ যদি দিতে হয় তো রোজাকে দিতে হবে। গায়ের জোরে নিজেকে বোঝালো কিং। গুলি করেছিল ক্যালকিনকে। এ অবস্থায় রোজা ছুটে এলো কেন? না এলে তো মরতে হতো না। ক্যালকিন একেবারে কাছে চলে এসেছে। পিস্তলটা শরীরের সামনে নিয়ে এলো কিং। কোলের কাছে রাখলো। একটু পর ওর পাশে চলে আসবে সিপি ফোরম্যান। চাই কি পেরিয়েও যেতে পারে। পাশ দিয়ে যাওয়ার সময় গুলি করবার সুযোগ মিলবে। ওকে ধরে ফেলবার পর, অর্থাৎ সামনাসামনি হলে কি করবে ক্যালকিন? সমান সমান সুযোগ দিবে, অর্থাৎ ন্যায্য ডুয়েল লড়বে? না, সেফ চরম বিস্তৃষার সঙ্গে একটা বুলেট ঢুকিয়ে দেবে কপালে। কিং নিজে যেমন করতে চেয়েছিল। না, নীতির পরাকাষ্ঠা দেখাবে ক্যালকিন। অন্যায্য সুযোগ নেবে না মহামানব। চরম তাচ্ছিল্যের সঙ্গে ভাবল কিং। অত ভালো মানুষের দাম কি? দুজন বিপজ্জনক গানম্যান যখন ডুয়েল লড়ে, সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নির্ধারিত হয়ে যায় ভাগ্য। চুল পরিমাণ একে অন্যের চেয়ে এগিয়ে থাকে। এ অবস্থায় ভয়াবহ মানসিক চাপের মধ্যে থাকে দুই প্রতিদ্বন্দ্বী। না চাইলেও ভুল করে ফেলে। কোনো কিছুই যখন নিশ্চিত নয়, তখন কেন চরম অনিশ্চয়তার মধ্যে নিজেকে ফেলে দেয়া? আপোষে বাবাজিকে ডেকে আনা, তার চেয়ে কি এই ভালো নয়? যার সঙ্গে ড্রতে কুলিয়ে উঠতে পারবে তাকে সমান সুযোগ দাও, আর যে তোমার চেয়ে শেয়ানে
তার সঙ্গে ঘুণাক্ষরেও ডুয়েল লড়তে যেও না, বরং ভিন্নভাবে তাকে নাকাল করো। ভালো মানুষই বা বাহাদুরি দেখাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়ে কী লাভ? খুরের শব্দ কাছে চলে এসেছে, ড্রামের বাদ্যের মতো শোনা যাচ্ছে। কিংয়ের নিজের ঘোড়াটা পর্যুদস্ত, ছন্দহীন পা ফেলছে। বড়জোর 20 গজ দূরত্ব এখন দুজনের মধ্যে। কিংয়ের নুয়ে পড়া কাঁধ সিধে হলো। দুশ্চিন্তাগ্রস্ত ও ধুলো মলিন মুখে রাজ্যের কাঠিন্য দেখা দিল। সামনে ব্যাটল বাটের পাদদেশে জন্মানো ঘন বনে প্রবেশ করেছে টেইল। কোনোভাবে যদি কালো ঘোড়া বা তার আরোহীকে অচল করে দিতে পারে ভাবছে কিং। পাশি এখান পর্যন্ত পৌঁছানোর আগেই পালিয়ে যেতে পারবে নিশ্চিন্তে। একবার বনো ও পাহাড়ি এলাকায় ঢুকে পড়লে ওর হদিস বের করতে পারবে না কেউ। সেফ উধাও হয়ে যাবে। চেনা বহু জায়গা আছে ওর, যেখানে ঘোড়া মিলবে। তাজা ঘোড়া নিয়ে কেটে পড়তে পারবে। স্যাডলে পাশ ফিরল কিং, তারপর পিস্তল তুলে পরপর দুবার গুলি করল। পরক্ষণে শরীর নিচু করে স্যাডলের সঙ্গে প্রায় মিশিয়ে ফেলল। আশঙ্কা করছে পাল্টা গুলি করবে ক্যালকিন। ঘোড়ার ঘাড়ের সঙ্গে মাথা গুঁজে দিয়েছে প্রায়। কোনো গুলি ছুটে এলো না, শুধু ছুটন্ত ঘোড়ার খুরের শব্দ আরো জোরালো হয়েছে। মৃত্যু ঘন্টার মতো শোনালো ওর কানে। ফের 2 রাউন্ড গুলি করল কিং। নিখুঁত নিশানায় গুলি করতে পারলে শান্তি পেত, কিন্তু এমন দ্রুত গতিতে ছুটন্ত অবস্থায় সঠিক নিশানা করা সম্ভব নয়। ক্যালকিনের হ্যাট বাতাসে উড়ে যেতে দেখতে পেল। ইস, আর 1 ইঞ্চি নিচ দিয়ে যেত যদি। কপালটাই খারাপ। তীক্ষ্ণ হতাশায় মুখ কুঁচকে গেল ওর। ভাগ্যটা আজ, না আজ নয়, গত কয়েকদিন ধরে ওর সঙ্গে আনাড়িপনা করে যাচ্ছে। কোনো কাজেই শতভাগ সফল কাম হতে পারছে না। গায়ের জোরে এসপার দাবালো কিং। খেপে গেছে ঘোড়ার উপর। ক্যালকিন প্রায় ধরে ফেলেছে ওকে। এসপারের নির্দয় খোঁচায় ঝাঁপ দিল ঘোড়াটা। কয়েকটা দ্রুত পদক্ষেপ ফেলল, কিন্তু বেশিক্ষণ তাল ধরে রাখতে পারল না। এভাকে আবারও স্যাডলের শরীর মুচড়ে পিছন ফিরল কিং। সময় নিয়ে নিশানা করল, চায় না এবারও গুলি লক্ষ্যভ্রষ্ট হোক। নিশানায় ব্যস্ত ছিল বলে দুর্ঘটনাটা এড়াতে পারল না কিং। উদ্ভ্রান্তের মতো ছুটছিল ঘোড়া। ব্যাটল বাটের গোড়ায় পৌঁছেছে ততক্ষণে। খানাখন্দে ভরা এখানকার জমি। টেইলের পাশে একটা গর্ত ছিল, তাতে পা পড়ে গেল ঘোড়ার। হাড় ক্লান্ত বলে এড়িয়ে যেতে পারল না। হুমড়ি খেয়ে পড়ল কিংয়ের পনি। আর শূন্যে নিক্ষিপ্ত হলো সে। কোত্থেকে কি হলো টেরই পায়নি। নিজেকে বাতাসে ভাসতে দেখে যার পর নাই বিস্মিত হলো কিং। কিন্তু শেয়ানে মানুষ বলে দ্রুত চমক সামলে নিল। উড়ে গিয়ে 5 হাত দূরে শক্ত মাটির উপর আছড়ে পড়ল সে। গতি জড়তার কারণে দুটো গড়ান খেল। শরীরের নানা জায়গায় ব্যথা অগ্রাহ্য করে যখন উঠে দাঁড়ালো, হাতে ধরা পিস্তলটা রাজ্যের স্বস্তি সরিয়ে দিল দেহে। দৃষ্টি তুলে তাকাতে 30 গজ দূরে স্যাডলে দেখতে পেল জন ক্যালকিনকে। প্রকাণ্ড কালো ঘোড়াটা তখনও স্থির হয়ে দাঁড়াতে পারেনি। বাম হাতে ওটার লাগাম ধরে সামাল দেওয়ার চেষ্টা করছে ক্যালকিন। 2 হাত দূরে পড়ে আছে কিংয়ের পনি। পা মচকে গেছে ওটার। পলকে প্রতিদ্বন্দ্বীর অবস্থা দেখে নিল কিং। এখনো ড করেনি ক্যালকিন। এর চেয়ে মোক্ষম সুযোগ আর পাবে না। ঘোড়া নিয়ে ব্যস্ত সে। গুলি করতে হলে আগে ড্র করতে হবে, অথচ কিং আছে খোলা পিস্তল হাতে। পিস্তল উঁচিয়ে সেফ ট্রিগার টানলেই হলো। সুবর্ণ সুযোগ হেলায় হারানোর বান্দা নয় কিং। খুনে চাউনি ফুটল ওর মুখে।
শক্ত হয়ে গেল চোয়াল। এক আঙুল তুলল যেন পিস্তল সামান্য উঁচু করে। নলটা জন ক্যালকিনের বুক বরাবর তাক করল। মনে মনে বলল, ক্যালকিন সাহেব, তোমার খেল খতম। ট্রিগার টানবার সময় বুকে তীব্র ধাক্কা অনুভব করল কিং। হলো কি? হাত পা ঘুরে গেল দেহ। বেপরোয়া রাগ ও বিদ্বেষ অনুভব করছে সে। হিংস্র হিংস্র আক্রোশ এতটাই যে সম্ভব হলে পুরো দুনিয়া ধ্বংস করে দিত। ভাগ্যটা কি এখনো ওর সঙ্গে বেইমানি করছে? নইলে কেন স্যাডলে অনর বসে আছে ক্যালকিন, যেখানে তার বুক বরাবর এইমাত্র একটা গুলি পাঠিয়ে দিয়েছে? প্রচণ্ড অবিশ্বাস নিয়ে ক্যালকিনের হাতে পিস্তল ঝলসে উঠতে দেখতে পেল কিং বেলেজার। একবার, দুবার, প্রতিবার নিখুঁত নিশানায় আঘাত হানল বুলেট। বুকে তীব্র অসহ্য ব্যথা, যেন কেউ তাল তাল মাংস কেটে নিয়ে যাচ্ছে। মাথাটা চক্কর দিয়ে উঠল। হাঁটু দুর্বল বোধ করছে কিং। জোর পাচ্ছে না। ফাঁকা মনে হচ্ছে মগজের ভিতরটা। জুত হয়ে মাটির উপর দাঁড়ালো। আরেকবার ট্রিগার টানতে সচেষ্ট হলো। হারামি ক্যালকিনকে আজ শেষ না করে মরেও শান্তি পাবে না। ট্রিগার টানলো, কিন্তু জানে না ওর পায়ের কাছেই মাটিতে খাবলা বসিয়েছে বুলেট। হাঁটু ভেঙে পড়ে গেল সে। শক্ত জমিন যেন আলিঙ্গনে আবদ্ধ করবে ওকে। উঠে আসছে উপর দিকে। শিথিল হাতের মুঠি থেকে পিস্তলটা খসে পড়ল। বাম হাত দেহের নিচে পড়ে গেছে আড়ষ্ট অবস্থান, কিন্তু সরিয়ে নেয়ার তাগিদ দেখা গেল না কিংয়ের মধ্যে। বিষণ্ণ ও হতাশ দৃষ্টিতে সুনীল আকাশের দিকে তাকালো সে। মাটি খামচে ধরল, তারপর গড়িয়ে উপুর হলো। সামনে দৃষ্টি মেলতে ক্যালকিনকে দেখতে পেল। ঠিক একই ভঙ্গিতে স্যাডলে বসে আছে সে। ব্যতিক্রম শুধু হাতের পিস্তলটা, মুখে পাথুরে নির্লিপ্ততা। তীব্র বিদ্বেষ আর ঘৃণা নিয়ে ক্যালকিনকে দেখল কিং। মানতে পারছে না নিজের পরিণতি। এই একটা মানুষের জন্যে সবকিছু হারিয়েছে সে। কি করে তাকে ক্ষমা করে? ঘটনাস্থলে পৌঁছালো পাশে। সবে তখন পিস্তলটা হোলস্টারে ফেরত পাঠিয়েছে জন। একটা দীর্ঘশ্বাস নিয়ে শেষবারের মতো দেখল কিং বেলেজারের লাশ। তখনও তার মুখে বিদ্বেষ ও ঘৃণার চিহ্ন লেপ্টে রয়েছে, কিন্তু চোখে মরা মানুষের নিষ্প্রাণ দৃষ্টি। এদিকে হ্যাঁসড়ে পাশড়ে উঠে দাঁড়ালো কিং এর পনিটা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। দুর্বলতায় চার পাই কাঁপছে ওটার। যাক, শেষ পর্যন্ত ওকে ঘায়েল করেছ, বলল পাশের এক সদস্য। বিস্তিসার সঙ্গে লাশটা দেখল সে। যে যাই বলুক, বেলেজার পরিবারের পতনটা হয়েছে করুণ ও হতাশার মধ্যে। কিংকে দেখো না, একেবারে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছে। মৃত্যুর সময় ওর সঙ্গী ছিল কেবলই ফালতু অহংকার। তবে স্বীকার করতে হবে যে পুরুষ মানুষের মতো লড়ে মারা গেছে। লাশটা নিয়ে আলোচনা শুরু হলো। ভিন্ন মত দেখা যাচ্ছে পাশের মধ্যে। বেটা ধরিবাজ, বিস্তিসার সঙ্গে বলল একজন। আজীবন ছড়ি ঘুরিয়েছে আমাদের উপর, এত অত্যাচার করেছে, অথচ আমরাই কিনা আবার যথাযোগ্য সম্মানের সঙ্গে গড় দেব ওকে। ন্যায্য কথা বলেছে ডিক, একমত হলো অন্য একজন। কিং আর ফিং হোক, শেয়াল কুকুরে খুবলে খাক ওকে, এটাই ওর প্রাপ্য। আমি ওকে শহরে নিয়ে যাওয়ার পক্ষে, নিজের মতামত জানালো টবিন ওয়াকার। হোক না অতীতে, কিন্তু উইন্ডিতে সম্ভ্রান্ত একজন লোক ছিল সে। পিছলার জন্যে একটা দুঃসংবাদ হবে এটা। ভিন্ন প্রসঙ্গে চলে গেল একজন। কিভাবে নিজেকে সামাল দেবে ও? হার্ট অ্যাটাক না হলেই হয়। আচ্ছা, মার্শালের আমাদের সঙ্গে থাকা উচিত ছিল না?
বলল বিকালে নাকি রাঞ্চে যাবেও, জরুরি কাজ আছে। কিসের জরুরি কাজ? অসন্তুষ্ট স্বরে বলল একজন। কোনো কাজে ওকে সময় মতো পাওয়া যায় না। শহরের কথাই ধরো, গোলাগুলির অনেক পরে প্লাজায় ঢুকলো, অথচ ওর অফিস থেকে সেলুনটার দূরত্ব বড়জোর 20 গজ। সৃষ্ট এমনই, দরকারের সময় ওর বাথরুম পায় কিংবা ঘুমিয়ে থাকে, পাশের রুমে বাস বললেও শুনতে পায় না। কিংকে উইন্ডিতে নেওয়া যাক, নিষ্পৃহ স্বরে বলল টবিন ওয়াকার। জেরেমি নিশ্চয় শেষবারের মতো ওর বসের মরামুখ দেখতে চাইবে। সে অবশ্য জানে না আক্ষরিক অর্থে সত্যের একেবারে কাছাকাছি বলে ফেলেছে। সিদ্ধান্ত হয়ে গেল, নিজের ঘোড়ার পিঠে উপর হয়ে শুয়ে শেষবারের মতো উইন্ডি শহরে এলো কিং বেলেজার। ঠিক পিছনে গম্ভীর মুখে স্যাডলে বসে আছে জন ক্যালকিন। মনে পড়ে গেছে ঠিক এভাবে যুবক জ্যাক পার্কারকে এ শহরে নিয়ে এসেছিল প্রথম দিন। জ্যাককে অ্যাম্বুশ করেছিল কিং, আর ঠিক একই পরিণতি না হলেও পনির পিঠে সামান্য ময়দার বস্তার মতো অসম্মানজনক অবস্থায় শহরে ঢুকতে হলো তাকে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস!